আরেকটা বই থেকে, তোমার ইন্ডিয়ান সোসাইটি বইটার থেকেও আমি ফার্স্ট চ্যাপ্টারটা শুরু করছি, যেটা হলো বোধহয় ইন্ডিয়ান ডেমোগ্রাফি বা এরম কিছু নাম চ্যাপ্টারটার। তো চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। বইয়ের সবসময় ফার্স্ট চ্যাপ্টার টেক্সট বুকের তো ইম্পর্টেন্টই হবে, ওই জন্যে ফার্স্টেই আছে। তো ইন্ডিয়ান সোসাইটি নিয়েই কথা বলছে। তোমার 12-এর সিলেবাস পুরোপুরি বেশিরভাগ ইন্ডিয়ান সোসাইটি নিয়েই কথা বলছে। তো কি বলছে? বলছে পপুলেশন স্টাডি বা ডেমোগ্রাফি স্টাডি ইন্ডিয়ার জন্যে খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? তো মনে আছে সোশিওলজি কেন এমার্জ করেছিল? কারণ ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্যেই এমার্জ করেছিল। যে যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হলো তখন পুরোপুরি ব্রিটেনের স্ট্রাকচার চেঞ্জ হলো। তারা বুঝলো সোসাইটির যে চেঞ্জিং রিলেশন পড়াটা খুব দরকার। কারণ কি, যদি দেখো আমরা প্রবলেম ভালো করে না পড়ি, প্রবলেমের সলিউশন কি আমরা দিতে পারবো? কখনোই দিতে পারবো না আমরা প্রবলেমের সলিউশন ঠিকঠাকভাবে। তো এই জন্যে আমাদের ডেমোগ্রাফি পড়াটা খুব দরকার। ডেমোগ্রাফি ইজ দ্য স্টাডি অফ হাউ পপুলেশন ইজ অর্গানাইজড, be it birth rate, fertility rate, death rates, মাইগ্রেশন, এই প্রত্যেকটা জিনিস আমাদের পড়া খুবই দরকার, বোঝা খুবই দরকার। এই প্রত্যেকটা জিনিসের ইম্প্যাক্ট কি বোঝা খুবই দরকার। তো একটা থিওরি দিয়ে শুরু হচ্ছে চ্যাপ্টারটা, সেটা হলো রবার্ট ম্যালথাসের পপুলেশন থিওরি। রবার্ট ম্যালথাস কে ছিল? একজন ইকোনমিস্ট, একজন সোশিওলজিস্ট, একজন পপুলেশন স্টাডির যে ডেমোগ্রাফি নিয়ে যে পড়াশোনা করে সে ছিল। তো রবার্ট ম্যালথাস নিজের লেখা অ্যান এসে অন প্রিন্সিপালস অফ পপুলেশনে নিজের থিওরি মানে সবসময় আমরা কি বুঝি? যে যারা নিজের বক্তব্য রাখার চেষ্টা করেছে বা নিজের বক্তব্যটাকে এস্টাবলিশ করেছে কোনো হয়তো প্রুফ দিয়ে, সেইটাকে আমরা বলি যে থিওরি। তো রবার্ট ম্যালথাসের থিওরিকে কি বলল? রবার্ট ম্যালথাস বলল যে পপুলেশন বাড়ছে দুগুণ করে। মানে ধরো 2 × 2 4 হলো, 4 × 2 8 হলো, 8 × 2 16 হলো, 16 × 2 32 হলো। কিন্তু খাবার বাড়ছে, খাবার যেটা আছে, ফসল যেটা আসছে সেটা 1 গুণেই বাড়ছে। 1 1 বাড়ছে, আবার 1 + 1 2 বাড়ছে, 2 × 1 বাড়ছে। মানে এটার কোনো তোমার র্যাপিড প্রোগ্রেশন নেই। কিন্তু প্রবলেমটা কি হচ্ছে? পপুলেশন যেখানে বাড়ছে, খাবার যদি সেখানে না বাড়ে, তোমার প্রবলেমটা কি হচ্ছে? পপুলেশন বাড়লে, খাবার না বাড়লে প্রবলেম হলো মানুষ ঠিকঠাক মতো বেঁচে থাকতে পারবে না। বুঝতেই পারছো, খাবার ছাড়া কি মানুষ বেঁচে থাকে? একদমই না। এই যে আমাদের এত পড়াশোনা, এত চাকরি বাকরি, কাজ কর্ম, যারা যেই কাজই করছে, কেন করছে? যাতে সুস্থভাবে ভালোভাবে খেতে পারে। এইটাই যদি না থাকে তাহলে মানুষে মারা যাবে। রবার্ট ম্যালথাস বলল এই দুটোর জন্যে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে মানুষ যেটা প্রিভেন্টিভ চেক নিজে নিতে পারে। প্রিভেন্টিভ চেক নিজে নেওয়া মানে কি? মানে মানুষ ধরো সন্ন্যাস নিয়ে নিল, দেরিতে বিয়ে করলো, কিন্তু এইটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, রবার্ট ম্যালথাস কোনো দিন কোনো রকম কন্ট্রাসেপশনের ফরে ছিল না। কেন? কারণ উনি মানত কন্ট্রাসেপশন বা অ্যাবর্শন যেই সব প্রসেস আছে যেটা প্রেগনেন্সিকে খারাপ করে দেয়, মানে মিসক্যারেজ করিয়ে দেয় বা মেরে কোনোভাবে তোমার টেকনোলজির থ্রুতে যে জিনিসগুলো ডিলে করে দিচ্ছে, সেই প্রত্যেকটা জিনিস গডের এগেনস্টে যাচ্ছে।
রবার্ট ম্যালথাসের বাবা একজন পোপ ছিল চার্চের, উনি নিজেও পরবর্তীকালে পোপ হন। তো এই যে উনি মানে নেচারের এগেনস্টে বা ভগবানের ইচ্ছার এগেনস্টে যেতে চায় না। ক্রিশ্চিয়ানিটিতে যারা ক্যাথলিক খ্রিশ্চানস হয় তাদের মধ্যে অ্যাবর্শন খুবই একটা বড় পাপ, কারণ একটা বাচ্চাকে মেরে দেওয়াকে মনে করা হয় খুবই ভুল। সে তোমার কাছে সামর্থ্য থাকুক না থাকুক, বা তোমার শরীরে কোনো কমপ্লিকেশনস থাকুক না থাকুক, মানে অনেক সময় তো অ্যাবর্ট এই জন্য করতে হয় যাতে বাচ্চা মানে এরম হতে পারে, বাচ্চার কিছু ক্ষতি হতে পারে বাচ্চাকে আনলে, বা বাচ্চার মার কিছু ক্ষতি হতে পারে। তো এই প্রত্যেকটা জিনিসের এগেনস্টে ছিল রবার্ট ম্যালথাস। অ্যাজ ক্যাথলিক্স আর টোটালি এগেনস্ট ইট, আর তার মধ্যে উনি পোপ ছিলেন, ওনার বাবাও পোপ ছিলেন। তো রবার্ট ম্যালথাস বলল যে কিভাবে এটাকে বাঁচানো যায়, যে অনেকে যদি নিজের মতে সন্ন্যাসী নিয়ে দেয় বা দেরি করে বিয়ে করে, এইভাবে হয়তো তারা নিজের থেকে পপুলেশন কন্ট্রোলে নিয়ে আসতে পারবে। তারপরে যদি এইগুলো না করে মানুষের, তাহলে পজিটিভ চেকস আসবে, সেগুলো নেচার থেকেই আসবে, যেগুলোতে আর্থকোয়েক হবে বা খরা বন্যা সব রকমের জিনিস হবে। এগুলো মানুষকে এমনিই মেরে দেবে, এগুলোতে পপুলেশন আপনি আপ ব্যালেন্স হয়ে যাবে। আর তাহলে মানুষের আলাদা করে দরকার নেই, কারণ যখন ভূমিকম্প হয়, খরা বন্যা হয়, মানুষ তো অনেক মানুষই তো মরে যায়। তারপরে হয়তো প্যান্ডেমিক যেটা রিসেন্ট দেখেছো তোমরা 2020-তে যখন কোভিড হলো, এইসব কারণে পপুলেশন অর্ধেক কমে গিয়ে মানুষ আবার আগের মতো সচ্ছলভাবে থাকতে শুরু করে, পপুলেশনও মেনটেন হয়ে যায়। কিন্তু রবার্ট ম্যালথাসের থিওরিকে ক্রিটিসাইজ করা হলো, তার কারণ হলো রবার্ট ম্যালথাস শুধু বলেছিল যে অ্যারিথমেটিক প্রোগ্রেশন হচ্ছে তোমার খাবারের, জিওমেট্রিক প্রোগ্রেশন পপুলেশনের হচ্ছে, কিন্তু উনি এটাও বুঝলো না যে খাবারও ঠিকই বাড়ছে। টেকনোলজির ইউজ তো তখনও তো কিছুটা টেকনোলজি চলে এসছিল, খাবার দাবার তো সবই তোমার বাড়ছিল, অনেক রকমের খাবারও খাওয়া হচ্ছিল, যেগুলো মানুষ হয়তো জানতো এই কটা খাবার নেচারে পাওয়া যায়, তার চেয়েও আরও বেশি ক্রপসও খুঁজে পেল তারা। এটা একটা ভালো এক্সাম্পল জানো তো, যখন বাঙালরা এলো, বাঙালরা রেফিউজি ক্যাম্পে থাকতো তো অনেক সময়, তখন তাদের কাছে ক্যাম্পে খাবার দাবার কিচ্ছু নেই। তো এই যে এখন বাঙালদের অনেক ধরনের রান্না হয়, দেখো কচুর শাক, আরও অনেক ধরনের পাতা, অনেক কিছু হয় আর খুব সুন্দর হয়। তো তারা এই সামান্য জিনিস যেগুলো মানে পুকুরের ধার মার সব জায়গায় পড়ে থাকে, সেই সব জিনিস দিয়েই অল্প জিনিসে রান্না করতে শুরু করলো। তো নিশ্চয়ই ওইখানেও মানুষে আরও খাবার খুঁজে পেল, আর প্রত্যেকটা দেশেই মানুষ আরও খাবার খুঁজে পেয়েছে, যে শুধু যেটুকুনি খাবার আমরা জানি তার চেয়ে বেশি খাবার খুঁজে পেল। আর সেগুলোর চেয়েও বড় যে টেকনোলজি দিয়ে আরও বেশি খাবার এলো, আর উনি মানুষের বুদ্ধিকে অনেকটা ছোট করে দেখলো। মানে আর মানুষের বুদ্ধি শুধু না, মানুষের স্ট্রেংথকেও। মানুষ খাবার না খেয়ে বেঁচে থাকে না ঠিকই, কিন্তু অনেক সময় তো মানুষ নিজের স্ট্রেংথেও বেঁচে থাকে, মানে যে মানুষ একদম খাবার না পেয়েই মারা যাচ্ছে তাও না। আর টেকনোলজির থ্রুতে তো কিছু খাবার তো চলে এসছেই, আর কিছু খাবার বাড়ানোর টেকনিকও চলে এসছে। এই প্রত্যেকটা জিনিসকেই উনি ইগনোর করেছিল, ওই জন্য ওনার থিওরিটাকে খুবই রকমভাবে ক্রিটিসাইজ করা হয়। এবার আসছে ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি। এইটা বলতে পারো ডেমোগ্রাফির ক্ষেত্রে একটা মডার্ন থিওরি। তো ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি মানে কি? ফার্স্ট স্টেজে বলা হচ্ছে যে পপুলেশন একদমই কম থাকছে, কারণ কোনো টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট সেইভাবে থাকছে না, বা থাকলেও হয়তো সবাই অ্যাফোর্ড করতে পারছে না ওই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টটা।
কারণ কি ওই মানে এখনও ক্যান্সারের ট্রিটমেন্টে তো লোকের অনেক রকম টাকা চাই। তখন আগেকার দিনে তোমার বাচ্চার যে জন্ম হতো সেটাতেও তো অনেক রকম কমপ্লিকেশনস হতো। অনেকে বাড়িতে মিডওয়াইফসদের দিয়ে ডেলিভারি করাচ্ছে, ডাক্তারখানায়ও নিয়ে যেতে পারছে না, তো সেটাতেই অনেক বাচ্চা মারা যেত বা বাচ্চা প্রিম্যাচিওর হতো। তুমি তোমার দিদা দাদু কিংবা তাদের কাছেও শুনবে যে আগেকার দিনে অনেক সময় অনেকগুলো বাচ্চা হতো, কিন্তু অভাবে বা কিছুতে তারা কিছু 3-4 বছর পরে মারা যাচ্ছে, বা হয়তো 1 মাস পরে মারা যাচ্ছে, বা সঙ্গে সঙ্গে মা বাচ্চা সবাই মারা যাচ্ছে। এইভাবে পপুলেশন খুব সাংঘাতিকভাবে কমতে লাগলো। আর থার্ড স্টেজেও কি বলা হচ্ছে, থার্ড স্টেজেও বলা হচ্ছে তোমার পপুলেশন যেটা থাকবে সেটা তখনও কম থাকবে। কারণ তখন কম থাকার কারণ কি হচ্ছে হলো, তখন কম থাকার কারণ হচ্ছে হলো যে তখন ততদিনে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট চলে এসছে, আর মানুষে মোটামুটি বুঝতে পেরেছে ফ্যামিলি প্ল্যানিং কেন দরকার বা কী দরকার। ফার্স্ট স্টেজে একটা কথা আবার বলি যে বার্থ রেট আর ডেথ রেট দুটোই হাই থাকবে। যেই হারে জন্ম হচ্ছে, মানে বাচ্চা কিন্তু হয়ে যাচ্ছে, কিন্তু অনেক বাচ্চা মারা যাচ্ছে। আর লাস্ট স্টেজে মানে মানুষে হয়তো 2 থেকে 3 বারই কনসিভ করার চেষ্টা করছে, আর পপুলেশন মোটামুটি ঠিকঠাক আছে। আর তোমার কারোর অসুখ করলেও, ছোটো মোটো অসুখ করলেও কেউ খুব একটা মারা যাচ্ছে না। ফার্স্ট স্টেজ তো অনেক আগের কথা, তো সেইখানে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট নেই। তো তোমার ধরো জন্ডিসের মতো রোগ কিংবা ভাইরাল ফিভারের মতো রোগেও লোকজন মারা যাচ্ছে। এখন কি এসব শোনা যায় যে জন্ডিস বা ভাইরাল ফিভারে মারা যাচ্ছে? শোনা যায় না। তো এই যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হয়ে গেল, তো তখন পপুলেশন একদম ঠিক থাকছে, আর তখন যেহেতু বাচ্চাও সুস্থভাবে হচ্ছে, তো বার্থ রেট যে খুব সাংঘাতিক হাই তাও না, একটা ব্যালেন্স আছে পপুলেশনে। তো ফার্স্ট আর থার্ড স্টেজ বললাম। তো মাঝখানের স্টেজটাকে বলা হয় ট্রানজিশনাল স্টেজ। ট্রানজিশন রিলস তো নিশ্চয়ই দেখো ইনস্টাগ্রাম বা কিছুতে। ট্রানজিশন মানে কি, এই দেখাচ্ছে, এই যে ধরুন আমি এরম নর্মাল জামা পরে আছি, এক্ষুনি আমি এটার থেকে শাড়ি পরে নিলাম, তো এইখানে ট্রানজিশন মানে কি বোঝাচ্ছে, মানে একটা জিনিস থেকে আরেকটা জিনিসে, যে ফার্স্ট স্টেজ থেকে যে থার্ড স্টেজ অবধি এলো, তার মাঝে যে ট্রানজিশনটা হলো সেই স্টেজটাকে বলে ট্রানজিশনাল স্টেজ। এই ট্রানজিশনাল স্টেজে কি হচ্ছে, এই ট্রানজিশনাল স্টেজে তোমার যেটা হচ্ছে সেটা হচ্ছে হলো টেকনোলজি অ্যাডভান্সড হচ্ছে, তারপরে আরও ঠিকঠাক নিউট্রিশন পাচ্ছে মা বাচ্চা সবাই, এনভায়রনমেন্ট হয়তো একটু ঠিক হচ্ছে, সেগুলোকে ম্যানেজ করার জন্য হয়তো কোনো পলিসি আসছে, বা মানুষের বডি আপনি আপনি অ্যাডজাস্ট হচ্ছে ওই এনভায়রনমেন্টের ওপর। তো এই প্রত্যেকটা জিনিস যে ট্রানজিশন হচ্ছে সেইটাকে বলা হয় ট্রানজিশনাল স্টেজ। আর এটাই যে কোনো দেশের জন্যে ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি ইম্পর্টেন্ট। ইন্ডিয়াতেও একটা টাইমে পপুলেশন এরম মানে খুবই মানে হাই বার্থ রেট হাই ডেথ রেট হয়ে পপুলেশন কম ছিল। তারপরে মাঝে ট্রানজিশন হলো যে যেখানে পপুলেশন খুবই বাড়লো, কিন্তু মানে টেকনোলজির জন্য পপুলেশন খুবই বাড়লো, কিন্তু থার্ড স্টেজে এসে দেখছি আমরা যে পপুলেশন এখনও ওভার পপুলেটেডও যদি বলি আমরা, বাট আগের মতো ওভার পপুলেশন কি আছে? খুব একটা না, নেই। তো এই যে ওভার পপুলেশন যে আগের মতো খুব একটা নেই, এখন যে সবাই ব্যালেন্সে আছে, মোটামুটি সবাই যারা থাকে, এখন দেখো আমি তুমি ভালো শহরতলিতে থাকি, ভালো পড়াশোনা করতে পারছি, সবই করতে পারছি, ঠিকঠাক নিউট্রিশন পাচ্ছি, সেই সবের জন্যে যে গভর্নমেন্ট ম্যানেজমেন্ট বা ম্যানেজমেন্ট পলিসি যেগুলো করলো মাঝখানে, সেই সব প্রত্যেকটা জিনিসই হেল্প করেছে আমাদের আজকে এই সিচুয়েশনে। এই ট্রানজিশন করে আজকে 2025-এ আমরা এই জায়গায় আছি। এরপরে হয়তো আরও অ্যাডভান্সড হয়ে যাবে। শুধু সেটাই না, এরপরে দেখা যাবে, এখনও দেখা যাচ্ছে
প্রচুর মহিলারা নিজস্ব ইন্ডিপেন্ডেন্সে, নিজস্ব নলেজে ফ্যামিলি প্ল্যানিংয়ের ইম্পর্টেন্স বুঝছে। তারপরে তারা এটাও বুঝছে যে তারা হয়তো মা হতে চায় না, তারা লাইফ অন্যভাবে কাটাতে চায়। মানে চয়েস অফ প্যারেন্টিং, আগে যেটা বাধ্যতামূলক ছিল, এখন আমরা চয়েস অফ প্যারেন্টিং অনেকটা দেখতে পাচ্ছি। এই প্রত্যেকটা জিনিসে হয়তো আরও পপুলেশন কমবে পরবর্তীকালে, আর টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট আরও বেশি বাড়বে। তো আজকে এত অবধি থাক, তুমি এগুলোতে ডাউট থাকলে আমাকে জেনে বলো, মানে দেখে জানিও।